देखा तेनू पहली पहली बार वे होने लगा दिल बेकरार वे रब मैनू की हो गया दिल जानिए हाय मैनू की हो गया। বৌমা, আমার ছেলে কোথায় গেছে বলো তো? এত বেলা হয়ে গেছে তবুও তার আসার নাম নেই। এই ছেলেকে নিয়ে আমি আর পারি না। এবার থেকে তুমি ওর দায়িত্ব বুঝে নাও। ওকে শক্ত করে আঁচলে বেঁধে রাখো, বুঝলে? ওরা দুজনেই জাংকুকের জন্য অপেক্ষা করছে। সে আসলে তবে একসাথে খাবে। লিসা ভার্সিটিতে গেছে। মিস্টার নামজুন দলের কাজে বড় ভাইয়ের সাথে বাইরে গেছেন। মা, আপনার ছেলে যে ঘাড়তেরা, সে আমার কথা শুনবে? তাকে কথা শোনানোর থেকে গন্ডারকে ঘাস খাওয়ানো অনেক সহজ। তের কথাই জিন হেসে ফেলল। আমার ছেলে এতটাও তেরা নয়, তোমার কথা সে ফেলবে না, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। শুধু তোমার একটু চেষ্টাই ওকে বদলাতে পারে। শোনো, গল্প রেখে এখন তোমার জামাইকে ফোন দাও। ওকে বলো আধা ঘন্টার মধ্যে বাসায় আসতে। শাশুড়ির কথা মতো তে জাংকুককে ফোন দেয়। জাংকুক বন্ধুদের সাথে শোরুমে বসে আড্ডা দিচ্ছিল। ফোনে তের নাম দেখে হাসি মুখে ফোনটা কেটে ব্যাক করলো। আসসালামু আলাইকুম, আপনি কোথায় আছেন? আই হাই জানেমান, এতক্ষণে আমার কথা মনে হয়েছে। আর এদিকে আমি প্রতি সেকেন্ডে তোমার কথা ভেবে নিজের কলিজাকে শান্তি দেই। জাংকুকের কথা শুনে তে লজ্জায় মুখ কাচুমাচু করে জিনের দিকে তাকায়। শাশুড়ি যদি ওর কথা শুনে ফেলে তবে লজ্জায় শাশুড়িকে মুখ দেখাতে পারবে না। বাসায় কখন আসবেন? আমরা এখনো খাইনি, আপনি আসলে তবেই খাবো। এখনো না খেয়ে আছো তোমরা? টেবিলে খাবার সাজাও, আমি 10 মিনিটের মধ্যে আসছি। জাংকুক ফোন কেটে দিয়ে শোরুম থেকে বেরিয়ে আসে। রাত 9:10। দাদু এশার নামাজ আদায় করছেন। জেসু আন্টিও নিজের রুমে নামাজ আদায় করছে। দাদুর নামাজ শেষ হলেই তিনি ঘুমিয়ে পড়বেন। অসুস্থতার কারণে তিনি রাত জাগতে পারেন না। জিমিন আগে নামাজ শেষ করে ছাদে এসেছে। সারাদিন নিজের রুম আর দাদুর রুমে বসে বসে ও বিরক্ত হয়ে গেছে, তাই নামাজ আদায় করে ছাদে এসেছে। ছাদে এসেই জিমিন বিস্ময়ে হতবাক। বিশাল ছাদ জুড়ে কত রকমের গাছ। একপাশে পাখির খাঁচা রাখা আছে, অনেকগুলো পাখি। খাঁচা রাখার জায়গাটা পুরোটা ছাদ দেয়া এবং চারপাশ দিয়ে ঘেরা। জিমিন প্রথমে গেল পাখিদের কাছে। ককাটেল থেকে শুরু করে বাজরিগর, টিয়া, কয়েক জাতের ঘুঘু বড় বড় খাঁচায় কিচিরমিচির করছে। জিমিন অনেকক্ষণ পাখিদের সাথে কাটিয়ে খোলা ছাদে আসে। ছাদে আসার পর থেকেই ওর নাকে আলাদা ধরনের গন্ধ আসছিল। ও উৎসুক হয়ে ছাদের প্রতিটা গাছ ভালোবেসে দেখতে লাগলো। দক্ষিণের কোনায় গিয়ে দেখলো কয়েকটা টবে ক্রিনাম লিলি ফুটে আছে। জিমিন একটু ঝুঁকে ফুলের গন্ধ নিল। তাহলে এতক্ষণ এই ফুলের গন্ধই ও পাচ্ছিল। এভাবে যে ঠিক কতক্ষণ কেটে গেছে তার কোনো ধারণাই নেই জিমিনের। ওর ঘোর ভাঙলো সুগার ডাকে। আপনি এত রাতে ছাদে এসেছেন কেন? সুগা প্রতিদিন রাতেই একবার ছাদে আসে। ও কিছুক্ষণ ফুল পাখিদের সাথে কাটিয়ে তারপরে শুতে যায়। প্রতি রাতের মতো আজও ছাদে এসে জিমিনকে দেখে বেশ অবাক হয়েছে। একা একা রুমে থাকতে ভালো লাগছিল না, তাই ছাদে এসেছিলাম। আন্টি বলছিল আপনাদের ছাদ অনেক সুন্দর, তাই দেখার লোভ সামলাতে পারিনি। বিকেলে আসবেন, দেখবেন অনেক ভালো লাগবে। রাতের কৃত্রিম আলোয় ছাদের আসল সৌন্দর্য বোঝা যায় না। এখন রুমে যান। 11:45 বাজে। আম্মু কখনোই এত রাতে মেয়েদের কাউকে ছাদে থাকতে দিত না। মেয়েদের কাউকে মানে? আপনাদের বাসায় জিসু আন্টি আর 3 জন মেয়েট ছাড়া আর কোনো মেয়ে তো দেখলাম না। আমার কাজিনদের কথা বলছি। ওরা দেশে আসলেই রাত জেগে ছাদে আড্ডা দেয়। ও আচ্ছা, আমি রুমে যাচ্ছি। জিমিন কয়েক পা সামনে গিয়েই আবার ফিরে এসে সুগার পাশে দাঁড়ায়। একটা রিকোয়েস্ট করব, রাখবেন? জিমিনের গলা শুনে ওর দিকে ফিরে তাকায় সুগা। বলুন। এখন থেকে নিজের রুমে ঘুমাবেন প্লিজ। গতরাতে আপনি স্টাডি রুমে ছিলেন, সেটা আন্টি দেখেছে। আজকে আমাকে বলছিলেন সে কথা।
কোনো প্রবলেম নেই, আন্টি এই বিষয়ে কাউকে কিছু বলবে না, আপনি এ নিয়ে চিন্তা করবেন না। তবুও আপনি নিজের রুমেই ঘুমাবেন, প্লিজ আমার এই কথাটা রাখুন। বিয়ের পরের দিন সকালের পর এই প্রথমবার সুগা জিমিনের দিকে তাকায়। যদিও ওর সংকোচ হচ্ছিল, অথচ একসময় এই মেয়েটাকেই প্রতিদিন ও লুকিয়ে দেখতো। কিন্তু আজ যখন এই মেয়েটা ওর স্ত্রী, অথচ তার দিকে তাকানোর সাহস নেই ওর, যেখানে তাকানোর পূর্ণ অধিকার ওর আছে। কিন্তু যখনই ও শুনেছে মেয়েটা কারোর কাছে প্রতিজ্ঞাবদ্ধ, তখনই ভেতরের সকল ইচ্ছাদের চাপা দিয়ে নিজের মনকে কঠোর করেছে। জিমিন আগ্রহ ভরে তাকিয়ে আছে সুগার দিকে। ঠিক আছে, তবে আমি রুমে ডিভান অথবা সোফার ব্যবস্থা করছি, আমি সেখানেই থাকবো। সুগার সেখানে দাঁড়ায় না, চলে যায় পাখিদের কাছে। এমন খচ্চরের মতো করছেন কেন, আমাকে ঘুমাতে দিন। জাঙ্কুক থেকে জাপটে ধরতেই চেঁচিয়ে উঠল তে। আমার ঘুম হারাম করে তুমি ঘুমাবে, এটা হতে দিতে পারি না। আগে আমি ঘুমাবো, তারপরে তুমি। জাঙ্কুক থেকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। আপনি আর রাতচোরা পাখিদের মধ্যে কোনো পার্থক্য নেই। আপনার ঘুমের অপেক্ষায় থাকলে আমাকে সারা জীবন না ঘুমিয়ে কাটাতে হবে। এদিকে আপনি না ঘুমিয়ে কেমনে বাঁচেন সেটা আল্লাহই জানে। ছাড়ুন আমাকে। তে চেষ্টা করেও জাঙ্কুকের শক্ত বাঁধন থেকে নিজেকে ছাড়াতে পারল না। তিরিং বিরিং না করে আমার বুকে চুপটি করে শুয়ে থাকো, দেখবে কখন ঘুমিয়ে গেছো টেরই পাবে না। যতক্ষণ ঘুম না আসবে ততক্ষণ আমার হৃদস্পন্দনের আওয়াজ শোনো, দেখবে প্রতিটি স্পন্দনে তোমার নাম উচ্চারিত হচ্ছে। আমার হৃদস্পন্দন থেকে শুরু করে প্রতিটি শিরা উপশিরায় শুধু তোমারই নাম হইতে। জাঙ্কুকের ঘোর লাগা গলা শুনে কেঁপে উঠতে ওর মন ছুঁয়ে যায় ভালো লাগায়। মৃদু এসে সেও চুপটি করে জাঙ্কুকের বুকে শুয়ে রইল। অনুভব করতে থাকলো জাঙ্কুকের প্রতিটি হৃদস্পন্দন। সুনির্দিষ্ট লয়ে দ্রিম দ্রিম শব্দে স্পন্দনরা তাদের অস্তিত্ব জানান দিচ্ছে। সোফায় গুটিসুটি মেরে শুয়ে আছে সুগা। ও দীর্ঘদেহী শরীরটা সোফায় আটছে না। ও একবার মনে করলো স্টাডি রুমে গিয়ে ঘুমাবে, কিন্তু পরক্ষণেই জিমিনের অনুনয় ভরা মুখটা চোখের সামনে ভাসতেই সিদ্ধান্ত বদলালো। কষ্ট করেই শুয়ে রইল সোফায়। গত 4 বছর যাবৎ এই মেয়েটাকে ভালোবাসছে সে, যাকে দেখার জন্য হুটহাট ছুটে এসেছে এই শহরে। জিমিনের কলেজের সামনে দাঁড়িয়ে থেকেছে, চুপি চুপি দেখেছে তাকে। মেয়েটাকে চুপি চুপি এক ঝলক দেখেই দু চোখের তৃষ্ণা মিটিয়েছে। বহু আকাঙ্ক্ষিত সেই মেয়ের একটা চাওয়া পূরণ করতে না পারলে কিসের স্বামী হয়েছে সে। জিমিনের চোখে ঘুম নেই। জীবনের কঠিন সমীকরণ মেলানোর বৃথা চেষ্টা করছে সে। বারবার বেগমের মুখটা মনে পড়ছে, তার হাসি, তার নেশাক্ত চাহনি, সবকিছুই যেন চোখের সামনে জ্যান্ত হয়ে ভেসে বেড়াচ্ছে। জিমিনের ভয় হচ্ছে একদিন না একদিন ওকে বেগমের সামনে পড়তেই হবে। সেদিন ওদের দুজনের প্রতিক্রিয়া কি হবে? সেদিন কি দুজন দুজনকে দেখে ওরা মুখ ফিরিয়ে নেবে? বেগম কি ওকে ঘৃণার চোখে দেখবে? আচ্ছা, বেগম কি এখন থেকেই ওকে ঘৃণা করতে শুরু করেছে? যেদিন ওর সাথে দেখা হবে সেদিন কি বেগম ওর সাথে কথা বলবে না? বেগম সেদিন মুখ ফিরিয়ে নিলেও নিজেকে কিভাবে প্রবোধ দেবে? কিভাবে সামলাবে নিজেকে? দুফোঁটা অশ্রুবৃষ্টি ঝরল জিমিনের আখি গহ্বর থেকে। গোপনে এই অশ্রুবৃষ্টির ফোঁটা কেউই দেখলো না, কেউই জানলো না ওর গোপন ব্যথা। জিমিন নিশ্চিত মনে অশ্রু ঝরাচ্ছে। জিমিনের নিঃশ্বাসের শব্দ শুনে চমকায় সুগা। এটা স্বাভাবিক নিঃশ্বাসের শব্দ নয়। ড্রিম লাইটের আবছা আলোয় জিমিনের দিকে তাকায়। মেয়েটা পাশ ফিরে শুয়ে আছে, থেকে থেকেই ও কেঁপে কেঁপে উঠছে। সুগা বুঝলো জিমিন কাঁদছে। অপরাধ বোধ ওকে ঘিরে ধরলো। বারবার নিজেকে দোষারোপ করছে ও। কেন সে আগে থেকেই জিমিনের সম্পর্কে জেনে নিল না? কেন তিনটা জীবন নিয়ে বাজি ধরলো? ওর একটা ভুলের জন্য মেয়েটা আজ কষ্ট পাচ্ছে। হয়তো ওকে ভালোবেসে সেই পুরুষও আজ বিভাগী হয়েছে। কান্নার সাথে সন্ধি করে হয়তো সেও বেঁচে আছে। নিজেকে ধিক্কার দিল সুগা। আজ নিজেকে তুচ্ছ কীট বই কিছুই মনে হচ্ছে না। এই রুমে আর থাকতে পারবে না সে। দম বন্ধ হয়ে আসছে ওর। কান্নারা দলা পেকে এসে গলায় আটকে গেছে।
তাদের আজ মুক্ত না করতে পারলে সে বাঁচতে পারবে না কিছুতেই। শব্দ না করে সোফা থেকে নেমে দাঁড়ায় সুগা। দরজাটা খুলল। দরজা খোলার শব্দ পেতেই পেছনে তাকায় জিমিন। সুগাকে বাহিরে যেতে দেখে অবাক হয় ভীষণ। কোথায় যাচ্ছেন আপনি? স্টাডি রুমে। আমি সেখানে অভ্যস্ত হয়ে গেছি। চোখ মুছে কথাটা বলল সুগা। যাবেন না প্লিজ। দাদু জানলে আমি তার সাথে মিথ্যা বলতে পারবো না। হুট করে কেঁদে ফেললো জিমিন। অনেক তো লুকোচুরি করলো, গোপনে আর কতই বা কাঁদা যায়। জিমিনকে কাঁদতে দেখে বুকের ভেতর মোচড় দেয় সুগার। জিমিনের চোখের পানি ওর বুকের পাঁজরে তীব্র আঘাত করছে। আপনি শুয়ে পড়ুন, আমি ছাদ থেকে আসছি। পেছনে না ফিরে তাকিয়েই বলল সুগা। এরপর ছাদের দিকে পা বাড়ায়। সুগা চলে গেলে জিমিন বিছানায় পিঠ ঠেকায়। তখনও ওর কান্না বন্ধ হয়নি। ছাদে এসে অসীম অন্তরিক্ষের পানে তাকায় সুগা। ওই দূর অন্তরিক্ষে নিজের বেদনাকে সমর্পণ করে একটু হালকা হতে চাই ও। এই ধুলার ধরনের বুকে আজ নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছে। একা অসহায় এক পুরুষ, যে কিনা সব পেয়েও অপূর্ণার গহীন সাগরে হাবুডুবু খেতে খেতে ঠাঁই হারিয়ে ফেলেছে। বদলে গেছে জীবনের সব দিক, মুছে গেছে সব রং। একবার বাবা মাকে হারিয়ে কোনো রকমে বেঁচে ছিল সে। এবার ভালোবাসার মানুষকে যদি হারায়, তবে কি নিয়ে বাঁচবে সে? হাউমাউ করে কেঁদে উঠল ছেলেটা। আজ বাবা মাকে প্রথমবারের মতো স্বার্থপর মনে হচ্ছে। কেন তারা ওকে একা রেখে চলে গেল? কেন নিজেদের সঙ্গে নিয়ে গেল না? তাদের ছেলে এই স্বার্থপর পৃথিবীতে কিভাবে বাঁচবে, সেটা কেন একবারও ভাবলো না? ছাদেই শটান হয়ে শুয়ে পড়ল সুগা। তাকিয়ে আছে সুদূরে জ্বলজ্বল করতে থাকা নক্ষত্ররাজির দিকে। তখনও ওর চোখ দিয়ে অনর্গল ঝরছে বেদনার নোনা জল।